হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের বোটানি ডিপার্টমেন্টের মাইক্রোবায়োলজি সর্বশেষ চ্যাপ্টার যেটা আছে, অর্থাৎ হচ্ছে ব্যাকটেরিয়া ও ভাইরাসের রোগসমূহ। তো ওইখানে হচ্ছে ৮ থেকে ৯টা কি ১০টার মতো রোগ আছে। তো সিলেবাসে যেগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব আমি। তো এখানে একটা রোগ মিসিং আছে, সেটা হচ্ছে যক্ষ্মা, অর্থাৎ যেটা হচ্ছে প্যাথোজেনেসিস টিউবারকিউলোসিস। তো ওটা আর কি একটু মিসিং আছে। তো আর কি বাকি যে ৮টা আছে, তো যক্ষ্মাটা আমি হচ্ছে মুখে মুখে বলবো। আর যদি না হয় তাহলে হচ্ছে আমি পরবর্তীতে একটা ভিডিওতে দিয়ে দেবো যক্ষ্মাটা, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমি এগুলো নিয়ে আলোচনা করবো, এই ৮টা নিয়ে। ৮টা হচ্ছে ডিপথেরিয়া, নিউমোনিয়া, তারপর হচ্ছে কলেরা, টাইফয়েড, টিটেনাস, এইচআইভি ভাইরাস, এইডস, ডিসেন্ট্রি, পোলিও। তো এইখানে হচ্ছে গুরুত্বপূর্ণ যদি আমি বলি, সবগুলোই পড়বা, কিন্তু বেশি স্পেশাল দিয়ে পড়বো হচ্ছে এই জন্য একটা নিউমোনিয়া। হ্যাঁ, নিউমোনিয়া একটা আছে, তারপরে একটা আছে কলেরা, কলেরা, আর একটা আছে হচ্ছে এইচআইভি, একটা আছে এইচআইভি, আর একটা আছে পোলিও। মোটামুটি এগুলো আর কি পরীক্ষা আসে, আর একটা যক্ষাটাও আসে আর কি। এই জন্য আমি বলছি পরে হচ্ছে একটা ভিডিওতে দিয়ে দেবো, ওটা আমি এখানে মিসিং করছি আর কি টাইপিং নিয়ে। ওকে, তো আর কি এই কয়টা গুরুত্বপূর্ণ, বাকি যেগুলো আছে ওইগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ আর কি। ওইগুলা পরীক্ষা একটু কম আসছে, তাও পরীক্ষা আর কি কোনটা দিয়ে যায় বলা যায় না। তো তো আর কি সবগুলো মোটামুটি এগুলো পড়ে যাবে, আর বেশি গুরুত্ব দিব হচ্ছে এগুলোকে। তো আমি প্রথমে চলে আসি ডিপথেরিয়া যেটা আছে ওটা নিয়ে। এ হচ্ছে আমাদের সেই ডিপথেরিয়া। তো এইখানে হচ্ছে কিছু জিনিস লক্ষ্য করতে হবে, অর্থাৎ যে রোগটা দিবে ওটার প্যাথোজেনটা লিখতে হবে। তারপর হচ্ছে মানে অণুজীবের নাম লিখতে হবে, লক্ষণ লিখতে হবে, রোগ নির্ণয় কিভাবে করছে, চিকিৎসা কিভাবে করা হয়, তারপর হচ্ছে এটার প্রতিরোধ কিভাবে করা যায়। এভাবে একটা সিকোয়েন্সে আগাতে হবে আর কি। তো আমাদের যে প্রথমে ডিপথেরিয়া রোগটা আছে, হ্যাঁ, তো এখানে রোগ জীবাণু, এটার নাম হচ্ছে করেনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়াe, ঠিক আছে? এটা হচ্ছে 1883 সালে বিজ্ঞানী এডউইন ক্লেবস এই রোগের জীবাণু আবিষ্কার করেন, এই ক্লেবস, ঠিক আছে? এই আর রোগের লক্ষণ তো বললামই, দেখেন এই যে এখানে, এই যে এখানে হচ্ছে টনসিল আছে না ভিতরে, এখান থেকে দেখা যায় আমরা যদি গলা হা করি তাহলে টনসিল যাদের হয় ওইখানে ওই জায়গাটাকে উঁচু হয়ে থাকে, এই আর কি, ঠিক আছে? এই টনসিল, গলনালী বা কণ্ঠনালী ফুলে যায় ওই জায়গাটা, এবং রোগীর আর কি যখন খাবার খায় তখন আর কি গিলতে কষ্ট হয়। যদি আমরা ওইখানে সময় পানিও খাই, হ্যাঁ, তাহলেও আমাদের পানিটা গিলতে কষ্ট হয়। এই তো এখানে হচ্ছে গলা ব্যথা, জ্বর, হ্যাঁ, গলার ভিতরে ধূসর আবরণ, সিওডো মেমব্রেন যেটাকে বলে, গিলতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, ঘাড় ফুলে যায়। হ্যাঁ, আরো বিভিন্ন আছে, যেমন হচ্ছে নাক দিয়ে মিউকাস মিশ্রিত পুজ বের হয়, ঠিক আছে? এটার কারণে এই দেখেন। তারপর হচ্ছে শ্বাসকষ্টে সমস্যা হতে পারে বা একটা নীলাপ হয়ে যায় আরকি, ঠিক আছে? আর এখানে এই সময় হচ্ছে মাথা ব্যথা হতে পারে, জ্বরও হতে পারে। এই তো বললামই, জ্বর হবে, মাথা ব্যথা হবে। জ্বরের পরিমাণ হচ্ছে ১০২ থেকে ৫ ডিগ্রি কি ৪ ডিগ্রি এরকম হবে ফারেনহাইট, হ্যাঁ? এরপর হচ্ছে রোগীর যে দেহ আছে, হ্যাঁ? রোগীর দেহতে অস্থিরতা দেখা দেয় ওই সময়। তীব্র আক্রমণে চোখ, কান, এরপর হচ্ছে ত্বক, এগুলা ঘা দেখা যায়। আর আমরা যখন হচ্ছে শ্বাস-প্রশ্বাস নেই না, তখন ওই সময় একটা শব্দ হয়, গড় শব্দ। এই হচ্ছে, এটার হচ্ছে লক্ষণ। এই ডিপথিরিয়ার যে রোগটা আছে এটার লক্ষণ। তো আমরা হচ্ছে এটা রোগ নির্ণয় কিভাবে করব? দেখেন, এখানে রোগ নির্ণয় আমি গলা পরীক্ষা, কালচার এরকম দিছি। তো এখানে হচ্ছে কন্ট্রোনালের যে সিওডো মেমব্রেন, এই যে এটা, ঠিক আছে? এ দেখে রোগ নির্ণয় করা যায়। আরেকটা আছে হচ্ছে যেটা কালচার। এটা কিরকম? এটা হচ্ছে রোগীর দেহ হতে নমুনা সংগ্রহ করে কালচারের মাধ্যমে রোগ নির্ণয় করে, ঠিক আছে? এটা। এরপরে চলে আসি চিকিৎসায়। চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে আমরা আ কিভাবে চিকিৎসা করবে সেটা। সেটা হচ্ছে ১ম এ আ লক্ষণ যেটা হবে,
যেরকম আমি বললাম উপরে লক্ষণগুলো যদি প্রকাশ পায় তাহলে খুব দ্রুত আরকি চিকিৎসার পরামর্শ নেওয়া উচিত। আর হচ্ছে হসপিটালে যাওয়া উচিত এই। আর হচ্ছে সাধারণত ধরেন হচ্ছে পেনিসিলিন আছে না? এই যে পেনিসিলিন বা ইরিথ্রোমাইসিন, আ পেনিসিলিন আ দিয়ে রোগীর চিকিৎসা করাতে হবে। তবে হচ্ছে আরেকটা কথা হচ্ছে রেজিস্ট্যান্স স্ট্রেনের ক্ষেত্রে ইরিথ্রোমাইসিন আছে, টেট্রাসাইক্লিন, রিফাম্পিসিন এরকম কিছু অ্যান্টিবায়োটিক আছে। এগুলো আরকি দিতে হবে। এই। তো এখানে যে চিকিৎসা আছে ডিপথিরিয়া অ্যান্টিটক্সিন যেটাকে সংক্ষেপে বলে ডেট। আরেকটা আছে পেনিসিলিন বা ইরিথ্রোমাইসিন অক্সিজেন সহায়ক চিকিৎসা। আর আমরা এটা প্রতিরোধ করব কিভাবে? সেটা হচ্ছে ডিপিটি ভ্যাকসিন ২, ৪, ৬ মাস প্লাস বুস্টার রোগীকে আলাদা রাখা। ঠিক আছে? এই। আর যদি আমরা শিশুদের হয়, শিশুদের হলে ডিপিটি এইতো বললামই। শিশুদের অবশ্যই ডিপিটি টিকা দিতে হবে। এটা শিশুদের বেলায়। আর রোগীর সংস্পর্শ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এরপর হচ্ছে চারদিকে যে জনের সচেতনতা ওটা সৃষ্টি করতে হবে। হ্যাঁ? এই। তারপরে আর কি আছে? তারপর হচ্ছে অপরিশোধিত কিছু দুধ বা বাইরের খাবার বর্জন করতে হবে। যেমন হচ্ছে জ্বালা এই যে বাহিরের যেই জাঙ্ক ফুড আছে ওই যে বার্গার এগুলার পর কি মানে এক কথায় তেল জাতীয় যে খাবারগুলো ওগুলো আরকি বর্জন করতে হবে। এটাই হচ্ছে আমাদের হচ্ছে সেই আ ডিপথিরিয়া রোগ লক্ষণ, তারপর হচ্ছে রোগ জীবাণু কিভাবে হয়, তারপর হচ্ছে রোগ নির্ণয়, চিকিৎসা, প্রতিরোধ। তো আমি মুখে যতটুকু বলছি এতটুকু পরীক্ষায় যদি লিখতে পারেন আলহামদুলিল্লাহ মোটামুটি আরো ভালো মার্ক একটা পাবেন। এই, ঠিক আছে? এই ডিপথিরিয়া দেখেন এর চিকিৎসাটা মুখটা। এই ভিতরে হা করলে আরকি এটা দেখা যায়। এই ডিপথিরিয়া প্রিভেনশন। এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই নিউমোনিয়া যেটা হচ্ছে আমাদের লাংসে হয়। হ্যাঁ? ফুসফুস ওইখানে হয়। তো আমাদের হচ্ছে নিউমোনিয়াতে চলে আসি। তো নিউমোনিয়া এটা সর্বপ্রথম মনে রাখবেন হচ্ছে এটা বায়ুবাহিত ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। যেটা নিউমোনিয়া আছে যেন এখানে দেখেন হার্টে দেখা যায়, হার্টে এই একটা হার্টে দেখা যায়। ঠিক আছে? এই আর এটার প্যাথোজেন হচ্ছে এটা সবচেয়ে বললামই ১ম এ ফুসফুস এবং শ্বাসনালীর রোগ হয়। আর এটা হচ্ছে ১৮৮১ সালে বিখ্যাত বিজ্ঞানী লুই পাস্তুর, হ্যাঁ? লুই পাস্তুর এই ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেন। আর এটার হচ্ছে নিউমোনিয়া রোগের সৃষ্টিকারী যেটা প্যাথোজেন আছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াe যেটার পূর্ব নাম ছিল হচ্ছে এই যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আছে না এটার পূর্ব নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনিয়াe। ঠিক আছে? এই আর এখানে লক্ষণ যতগুলো আছে ওগুলো আমি সংক্ষেপে দিছি আর বিস্তারিত আমি মুখে বলে দেব। তো হচ্ছে লক্ষণ হলে হঠাৎ জ্বর, কাশি, কফসহ শ্বাসকষ্ট, বুকে ব্যথা, ঠান্ডা লাগা। তো এখানে ১ম এ হচ্ছে কাশির যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে কাশি মানে রোগীর প্রচণ্ড সর্দি এবং কাশি হইবে। এটা লক্ষণের ভিতরে। আর কাশির সাথে লাল বর্ণের কফ বেরিয়ে আসবে। ঠিক আছে? গায়ে প্রচণ্ড জ্বর আসবে, হ্যাঁ? হঠাৎ জ্বর আসবে। তারপর হচ্ছে কাঁপুনি, শ্বাসকষ্ট, বুকে ও পিঠে ব্যথা হবে। এই যে বুকে ব্যথা, পিঠে ব্যথা হবে আরকি, কাঁপুনি দেবে। এই। তারপরে হচ্ছে রোগীর ঘুমের ব্যাঘাত ঘটবে অর্থাৎ হচ্ছে শরীর দুর্বল হয়ে পড়বে। আর আরেকটা কথা হচ্ছে এখানে শিশুদের বেলায় একটা প্রযোজ্য আছে সেটা হচ্ছে ১ বছরের কম বয়সী শিশুর মোট ৫০ বারের বেশি আরকি মিনিটে হবে। আর ১ বছরের বেশি বয়সী শিশু মিনিটে ৪০ বারের বেশি শ্বাস-প্রশ্বাস নিউমোনিয়া একটি লক্ষণ। ঠিক আছে? ১ বছরের যদি কম হয় তাহলে ৫০ বারের বেশি শ্বাসকষ্ট হবে। শ্বাস-প্রশ্বাস আরকি। আর যদি ১ বছরের বেশি হয় তাহলে ৪০ বার। ঠিক আছে? এই। তাহলে হচ্ছে আমাদের নিউমোনিয়ার যে লক্ষণগুলা, ওগুলা সম্পর্কে আমরা জানলাম। এরপরে হচ্ছে কিভাবে আমরা এটা হচ্ছে নির্ণয় করব সেটা আমরা জানবো। ঠিক আছে? তো ১ম এ হচ্ছে এটা কিভাবে নির্ণয় করে ক্লিনিক্যাল পরীক্ষা, কফ কালচার, বুকের এক্স-রে। তো যে সময় হচ্ছে এটা দেখা যায় অবশ্যই দেখেন এক্স-রের মাধ্যমে এটা আরকি নির্ণয় করা যায়। তো নিউমোনিয়া রোগে বললামই তো এক্স-রে করা হয়, থুতু, কফ, পুজ এগুলা পরীক্ষা করা হয়। তো এগুলার মাধ্যমে আরকি হচ্ছে নিউমোনিয়ার যে রোগগুলা এই রোগটা আরকি নির্ণয় করা যায়। ঠিক আছে? এই হচ্ছে আমাদের আ রোগ নির্ণয় কিভাবে করবে সেটা করলো। এরপরে আমরা চলে আসি চিকিৎসা কিভাবে করবে আমাদের চিকিৎসা। চিকিৎসার এখানে দেওয়া আছে পেনিসিলিন বা ম্যাক্রোবয়েলস কি লিখলো? ম্যাক্রোয়েল স্যার ভুল লিখলাম ম্যাক্রোয়েলস জ্বর কমানোর ওষুধ, অক্সিজেন এবং প্রস্রাব বিশ্রাম স্যার। তো এইখানে হচ্ছে যেটা চিকিৎসার ক্ষেত্রে আমরা মনে রাখবো হচ্ছে
পেনিসিলিন জাতীয়, যেটা আমি এখানে লিখছিলাম প্রথমে, পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক দিয়ে সাধারণত রোগের চিকিৎসা করা হয় এখানে। যেমন হচ্ছে পেনিসিলিনের ভিতরে পেনিসিলিন জি আছে, সেফোটক্সিন আছে, সেফাক্সন আছে, আর একটা কি যেন ফ্লোক্সাসিন, হয়তো হ্যাঁ ফ্লোক্সাসিন ইত্যাদি এগুলো হয়। আর পেনিসিলিন এর রোগীর পেনিসিলিনের প্রতি সংবেদী হলে মানে বেশি হলে অ্যান্টিবায়োটিকের গ্রাম করে উপযুক্ত অ্যান্টিবায়োটিক নির্বাচন করতে হবে। ঠিক আছে? ওই যে গ্রাম করে কিভাবে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ পড়ছি না? তো ওইভাবে হচ্ছে গ্রাম করে পরীক্ষা করে দেন হচ্ছে এটা নির্বাচন করতে হবে। আর পেনিসিলিন যেটা বলছিলাম হচ্ছে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া যেটা টেট্রাসাইক্লিন, ইরিথ্রোমাইসিন, লিংকোমাইসিন এগুলো আরকি দেওয়া যাইতে পারে। এই হচ্ছে আমাদের চিকিৎসা। আর এখানে কিভাবে প্রতিরোধ করব সেটা। এটা হচ্ছে নিউমোকক্কাল বা ফ্লু ভ্যাকসিন স্বাস্থ্যবিধি মেনে চলা। এখানে হচ্ছে ধরেন আ আ শিশুদের যে ঠান্ডা পরিবেশ থেকে দূরে রাখতে হবে, হ্যাঁ? তারপর হচ্ছে শিশুদের সরাসরি কি খাওয়ানো যাবে না। আমরা হচ্ছে সাধারণত ঠান্ডা কি ফ্রিজের খাবার দেওয়া যাবে না। তারপর হচ্ছে মদ্যপান বা ধূমপান এগুলো পরিহার করতে হবে। এরপর হচ্ছে যে রোগী থাকবে তার রোগী থেকে সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। আর হচ্ছে রোগীর এই লক্ষণগুলো যদি প্রকাশ পায় তাহলে হচ্ছে খুব দ্রুত হচ্ছে তাকে কোথায় নিতে হবে? হাসপাতালে নিতে হবে। এই ছিল হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত নিউমোনিয়া। ঠিক আছে? এই নিউমোনিয়া হচ্ছে আমি যা বলছি আর এখানে যেগুলো আমি ব্যাখ্যা করছি এগুলা পরীক্ষার খাতায় দিলেই হবে। আর দেখেন নিউমোনিয়া তো বললামই ফুসফুস এবং হচ্ছে কোথায় শ্বাসনালীর রোগ। এরপরে যেটা আছে কলেরা। কলেরা নিয়ে আমাদের সবারই জানা আছে। ঠিক আছে? কলেরা হচ্ছে একটা কি পানিবাহিত রোগ। এটা পানির মাধ্যমে ছড়ায়। এরপরে হচ্ছে পানিবাহিত কি রোগ জানি আন্ত্রিক যেহেতু ভিতরে ছড়ায় সেটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত আন্ত্রিক রোগ। আর এটা হচ্ছে ১৮৮১ সালে রবার্ট কখ এখানে তো ৮৩ দিছে। এটা হচ্ছে ৮১ সালে হবে বিজ্ঞানী রবার্ট কখ সর্বপ্রথম এই রোগের জীবাণু আবিষ্কার করেন আরকি। ঠিক আছে? এই কলেরার যেই প্যাথোজেন আছে রোগ জীবাণু, হ্যাঁ? ওইটা হচ্ছে ভিব্রিও কলেরা। কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি? ভিব্রিও কলেরা। আর এখানে লক্ষণ যেটা আছে দেখেন, হঠাৎ প্রচুর পানি সমৃদ্ধ পাতলা ডায়রিয়া, রাইস ওয়াটার স্টল যেটা হচ্ছে আমরা চাল ধোয়া পানির মতো হয়ে যায় আরকি আমাদের যে মলটা। ক্রমাগত বমি হতে থাকে। এই বমিটা আছে না? এই বমিটা হচ্ছে ক্রমাগত বমি হতে থাকে। এরপর হচ্ছে রোগীর তৃষ্ণা মানে হচ্ছে রোগীর প্রচণ্ড পিপাসা পায় বা ঘন, ঘন পানি পান করতে থাকে। এরপরে শরীরে পানি লবণের ঘাটতি দেখা যায়। হ্যাঁ? তারপরে মানে এটা হচ্ছে ক্রমাগত এগুলার ফলে আমাদের মলমূত্রতে ঘন, ঘন হয়। বমির ফলে এগুলার পানি শূন্যতা দেখা যায় আরকি। তারপর রোগীর চামড়া কুঁচকে যায় বা শুষ্ক দেখায়। হ্যাঁ? এই কমে যায়, শক হয়। তারপর সে রোগীর কোটরে ঢুকে যায়। চোখ আছে না? চোখটা একটু ভিতরে ঢুকে যায়, মুখ অস্বাভাবিক মলিন দেখা যায়। রোগীর জ্বর আসতে পারে। এই হচ্ছে আমাদের সেই আ কলেরা, হ্যাঁ? কলেরার হচ্ছে আ লক্ষণগুলো এগুলা প্রকাশ পায়। আর কলেরার যে রোগ নির্ণয় এটা হচ্ছে আমাদের মলের পরীক্ষার মাধ্যমে এটা সহজেই নির্ণয় করা যায়। আর যেটা চিকিৎসা করবো আরকি এখানে বলাই আছে, রোগীর ইতিহাস ও উপসর্গ, মল কালচার, মাইক্রোস্কোপ কম আকৃতির বিক্রিয়া আ বিক ব্যাকটেরিয়া দেখা যায়। আর চিকিৎসা হচ্ছে ১ম এ আমি বলে নেই রোগ লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই যেটা হচ্ছে স্যালাইন খাওয়া শুরু করতে হবে। আর রোগীর মুখে স্যালাইন খেতে না পারলে, হ্যাঁ? আ কলেরা স্যালাইন পাওয়াতে হচ্ছে ওই ৫০০ থেকে ১০০ মিলিলিটার শিরার প্রয়োগ করতে হবে। আর স্যালাইন দেওয়ার পর রোগী সুস্থতা বোধ করলে স্যালাইন বন্ধ করা যাবে না। ওটা হচ্ছে কন্টিনিউয়াসলি কি হবে? চালিয়ে যেতে হবে। আর বমি বন্ধের জন্য আগে একটি অনিডয়েন ট্যাবলেট দেওয়া যেতে পারে। ট্যাবলেটটি মনে রাখবেন, বমির জন্য অনিডয়েন ONIDON অনিডন ট্যাবলেট দেওয়া হয়েছে। আর স্যালাইনের সাথে হতে পারে পৃথক টেট্রাসাইক্লিন, তারপর সিগমামাইসিন, সিপ্রোফ্লক্সাসিন ইত্যাদি অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োগ করতে হবে। ঠিক আছে? এরপরে প্রতিরোধ এটা খুবই সহজ। সকলেই কলেরার টিকা নেওয়া উচিত। হ্যাঁ? তারপরে স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে হবে। মলত্যাগের পর সাবান দিয়ে হাত ধুতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। সবসময় বিশুদ্ধ পানি যেটা আছে ওটা পান করতে হবে। আর হলে বাইরের খাবার বর্জন করতে হবে। হ্যাঁ? এই আরেকটা কি আছে ধরেন রোগীর সংস্পর্শ থেকে আমরা দূরেই থাকতে হবে। জনসচেতনতা চারদিকে এটা সৃষ্টি করতে হবে। এইযে এটাই। তো একসময় হচ্ছে এই কলেরার যেই প্রকোপ ছিল অনেক আগেও লক্ষ, লক্ষ মানুষ এটাতে মারা গিয়েছিল। দেখেন এরকম একটা এখানে তুলে ধরা হয়েছে। আর হচ্ছে এই দেখেন এই তো আন্ত্রিক হয়, অন্ত্রে হয়, হ্যাঁ? আমাদের ভেতরে।
এরকম হচ্ছে কম আকৃতির এটা হয়, ভিব্রিও কলেরা, এটা কম আকৃতির। এরপর আমরা চলে যাবো যেটা আছে আমাদের রোগ, টাইফয়েড। রোগ যেটা আছে টাইফয়েডে চলে যাবো আমরা। তো টাইফয়েডের এখানে এটাও একটা কি ব্যাকটেরিয়া জনিত পানিবাহিত রোগ। হ্যাঁ, এটা হচ্ছে মূলত হচ্ছে কি হয়, টাইফয়েড জ্বর হয়। এটা হচ্ছে 1884 সালে। আর এখানে বিজ্ঞানী এবার্থ বা গ্যাফকে, হ্যাঁ, কার্ল এবার্থ টাইফয়েডের জীবন আবিষ্কার করেন। ঠিক আছে? আর এটার প্যাথোজেন হচ্ছে সালমোনেলা টাইফি। এটা সালমোনেলা টাইফি। আমি আজকে ইয়ে দিতে ভুলে গেলাম, লালটা দেই। এই সালমোনেলা হচ্ছে টাইফি। এই আর হচ্ছে লক্ষণ যেটা আছে, প্রথম দিকে শীত শীত ভাব দেখা যায়, হ্যাঁ, আর মানে ওই পরে অবিরাম জ্বর আসে, ধীরে ধীরে জ্বরটা বাড়তে থাকে। এই এরপরে হচ্ছে মাথা ব্যথা হয়। ঠিক আছে? জ্বর, মানে জ্বর প্রতিদিন সন্ধ্যায় আসে, তারপরে তবে এটার তুলনায় বৃদ্ধি পায়। মানে যেটা বললাম, আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পায়। তারপরে জ্বর 106 ডিগ্রি পর্যন্ত হয়ে উঠতে পারে। টাইফয়েড জ্বরটা খুবই মারাত্মক, এটা বাপরে অনেক মারাত্মক। রোগীর প্রচণ্ড মাথা ব্যথা হয়, যেটা এখানে আমি বললামই। তারপর হচ্ছে রোগীর ক্ষুধা-মন্দা হয়, বমি হতে পারে। তারপর হচ্ছে অন্ত্র ফুলে যায় আরকি। ঠিক আছে? ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য যেটাকে বলা হয়। হ্যাঁ? রোগীর অস্থির হয়ে ওঠে। তারপরে সর্বাঙ্গে গোলাপি বর্ণের ছোট, ছোট ফুসকিরি ওঠে। এরপরে হচ্ছে পাতলা পায়খানা দেখা যায়। মুখ, জিহ্বা, ঠোঁট এগুলো সব কি হয়ে যায়? শুষ্ক হয়ে যায়। এই ত্বকে গোলাপি বর্ণ ধারণ করে, ক্ষুধা-মন্দা দেখা যায়। রোগ হলে শুষ্ক দেখা যায়, শুষ্ক হয়ে যায়। মুখ, জিহ্বা, ঠোঁট। রোগীর শ্বাস-প্রশ্বাসে ইঁদুরের মতো গন্ধ অনুভূত হয়। ধরুন হচ্ছে আমরা যে সময় শ্বাস-প্রশ্বাস নিই না? যখন হচ্ছে টাইফয়েড জ্বরটা হবে, তখন হচ্ছে যে লক্ষণগুলা প্রকাশ পাবে, তখন হচ্ছে ওই সময় ইঁদুরের মতো গন্ধ অনুভূত হয়, রোগীর শ্বাস-প্রশ্বাস এগুলোটা এরকম হয়। এরপর হচ্ছে রোগ নির্ণয় হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ওয়াইল্ড টেস্ট। এখন বলতে পারেন ওয়াইল্ড টেস্ট এটা কিটা? মানে রক্তের যে সিরোলজিক্যাল টাইপ আছে, হ্যাঁ? পরীক্ষা। এটা ওয়াইল্ড টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করা যায়। এরপর হচ্ছে মলমূত্র, রক্তপুঁজ ইত্যাদি এগুলো আরকি শনাক্ত করা যায় এটার দ্বারা। এরপর হচ্ছে চিকিৎসা। চিকিৎসা কিভাবে করবেন ভাই? এখানে অনেক কিছু দিয়ে চিকিৎসা করানো যায়। সেটা হচ্ছে ধরেন জ্বর বেশি হলে প্যারাসিটামল দিতে হবে। তারপর হচ্ছে বিশুদ্ধ পানি, সরি এটা তো প্রতিরোধ। বিশ্রাম, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পানি এগুলো আরকি খেতে হবে। ঠিক আছে? এই দেখেন টাইফয়েড ফিভার, এই এগুলা দেখা দিবে। আর হচ্ছে প্রতিরোধের ক্ষেত্রে যে প্রতিরোধ সব ক্ষেত্রেই মোটামুটি সেমই হয়। বাইরের খাবার এগুলো পরিবর্তন করতে হবে, মানে কথা বর্জন করতে হবে। টাইফয়েড ভ্যাকসিন, তারপরে বিশুদ্ধ পানি, রান্না করে খাবার খাওয়া, তারপরে স্যানিটেশন ব্যবস্থা করতে হবে। রোগীর যে সংস্পর্শ, সেই সংস্পর্শ থেকে দূর হয়ে মানে দূরে থাকতে হবে এক কথায়। আর এই ছিল হচ্ছে আমাদের কি আ আ টাইফয়েড যে রোগটা আছে ওইটা। এরপর আমরা চলে আসি টিটেনাস। খুবই মারাত্মক, ও আল্লাহ! দেখেন এই টিটেনাস বাঁকা হয়ে যায়, ও আল্লাহ গো! যেটাকে বলে ধনুষ্টাকার, হ্যাঁ? টিটেনাসকে বলা হয় আরেকটা ধনুষ্টাকার। ধনুষ ধনুষ্টাকার, এই ধনুষ্টাকার। তো এটা হচ্ছে, এটাও কি একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা হচ্ছে 1884 সালে বিজ্ঞানী নিকোলিয়ার, হ্যাঁ? নিকোলিয়ার এ রোগের জীবনী আবিষ্কার করেন। আর এর অণুজীবের নাম তো বললামই। ধনুষ্টাকার রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম ক্লোস্ট্রিডিয়াম টিটানি। এই ক্লোস্ট্রিডিয়াম টিটানি। আর এটার লক্ষণ, হ্যাঁ? রোগের যে বিস্তার হয় সেটা হচ্ছে চোয়াল শক্ত হয়ে যায়। মানে মাংসপেশিতে চোয়ালের যেই শক্ত এবং চোয়াল আটকে যায় আরকি। রোগী মুখ গিলতে পারে না, এটা বুঝাইছে আরকি। গলাও পিঠ শক্ত হয়ে যায়। গলা, তারপর মুখ, পিঠ, ঘাড়ের মাংসেতে খিঁচুনি হয় আরকি, যেটাকে আমরা বলি। আর মাংসপেশিতে অসহ্য যন্ত্রণা এবং মাংসপেশি শক্ত হয়ে যায়, হ্যাঁ? গলা, পিঠ শক্ত হয়ে যায়, তো বললাম পেশিতে শক্ত টান, খিঁচুনি হয়। এখানে হচ্ছে রোগীর শ্বাসকষ্ট হয়, জ্বর হয়, হ্যাঁ? রোগী খেতে পারে না, রোগীর অস্থিরতা দেখা যায়। এরপরে মারাত্মক যদি এটা অবস্থান চলে আসে ভাই, দেখেন এই যে এখানে দেখছেন নে কিরকম হয়ে গেছে। এটা হচ্ছে যদি হয় ৩-৪ দিনের মধ্যে এটার মৃত্যু ঘটে। এই হচ্ছে এটা।
খুবই মারাত্মক ব্যাধি রোগ এটা টিটেনাসটা। এই আরেকটা রোগ যে নির্ণয় হয়, আমি আরেকটু জুম করে দেখাই। এই রোগ নির্ণয় বেশি হয়ে গেছে। এই রোগটা যে নির্ণয় করব সেটা হচ্ছে রোগ শনাক্তকরণ দ্রুত সম্ভব টিটেনাসে অ্যান্টিটক্সিন যেই ভ্যাকসিন আছে ওটা আর কি প্রয়োগ করতে হবে। এই ল্যাব পরীক্ষা দিয়ে ক্লিনিক্যালি পর্যবেক্ষণ করতে হবে। তারপর ঘুমের যে ডাইজেপাম প্রয়োগ করা যেতে পারে। এক কথা হচ্ছে এগুলোর জন্য খুব দ্রুত আর কি যে টিকাগুলো আছে বা যে নির্ণয় করার যেই উপসর্গ দেখা যায় ওগুলো আর কি যেই কি বলে এটা চিকিৎসা এগুলো আর কি খুব দ্রুত নিতে হবে। এই আর যেটা হচ্ছে প্রতিরোধ, এটা তো রোগ নির্ণয় বললামই। আর চিকিৎসার ক্ষেত্রে এই জন্য এগুলো আর কি প্রয়োগ করতে হবে। আর প্রতিরোধের ক্ষেত্রে হচ্ছে শিশুদের জন্য অবশ্যই এই যে ডিপিটি ভ্যাকসিন, এটার টিকা দিতে হবে। কেটে বা ফেটে গেলে টিকা দিতে হবে। খালি পায়ে চলাচল করা উচিত হবে না। যেমন হচ্ছে এই দেখেন, একটা আমি দিয়ে দিছি। খালি পায়ে এটা চলা যাবে না, কেন না? গরু, ঘোড়ার মলমূত্র হতে দূরে থাকতে হবে। হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা যখন গ্রামে থাকি, শহরের ক্ষেত্রে ওটা দেখা যায় না। কিন্তু গ্রামে থাকলে আমরা যদি রাস্তায় হাঁটি, হ্যাঁ? তখন হচ্ছে গরুর যেই গোবর বা যেকোনো কিছু আছে মলমূত্র ওগুলো আমাদের পায়ে পড়ে যায়। তো হচ্ছে এরকম দেখা যেতে পারে। ঠিক আছে? এই গর্ভবতী মহিলাদের টিকা প্রদানের মাধ্যমে শিশুকে উভয় রোগ থেকে রক্ষা করা যায়। তো এই হচ্ছে আমাদের কি ইয়া যেটাকে বলে কোনটা জানো? আ টিটেনাস, যেটা ওই ধনুষ্টাকার রোগ। এরপর আমরা চলে যাব হচ্ছে এইচআইভি এইডস। ওয়েট একটু সময় দিবেন। তো হচ্ছে এইডস। এটা করে দিলাম। তো এইচআইভির এটার পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। আর এইডসের এটা, আর এইচআইভি যেটা আছে এটা হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। তো আমরা সবাই জানি এইডসকে নিয়ে, এইডস মানে এটা মরণব্যাধি রোগ। তো তো এইডস নিয়ে আমরা সবাই জানি এটা হচ্ছে মানব ইতিহাসে সবচেয়ে মারাত্মক ভয়াবহ ঘাতক রোগ। ১৯৮১ সালে সর্বপ্রথম আমেরিকায় এই রোগটা আর কি ধরা পড়ে। ঠিক আছে? এই দেখেন এই দিন এই রোগগুলো হয় এই এইডসের। এর প্রথমে হচ্ছে এইডসের যে লক্ষণ, প্রথমে জ্বর, গলা ব্যথা, হ্যাঁ? গ্ল্যান্ড ফুলে যাওয়া, ধীরে, ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ঘন, ঘন অসুখ হওয়া যেমন যক্ষ্মা, নিউমোনিয়া এগুলা, ওজন কমে যাওয়া, দীর্ঘস্থায়ী ডায়রিয়া এগুলো হয়। মানে এক কথা হচ্ছে শরীরের ওজন কমতে থাকবে। তারপর হচ্ছে ডায়রিয়া হবে, চামড়ার যে একটা বিভিন্ন ছোপ দেখা যাবে, হ্যাঁ? শরীর দুর্বলতা অনুভব করবে, খাবারের অরুচি, তারপরে দীর্ঘদিনের শক্তি, শ্বাসকষ্ট এগুলো আর কি দেখা যাবে। এটা হচ্ছে মেইন। তবে এসব লক্ষণ না দেখা দিলে এইডসের মানে ভাবার করার কারণ নেই। কারণ এইখানে যেই লক্ষণগুলা আছে এগুলা কিন্তু আমরা পিছনে যেগুলা দেখে আসছি, অনেক রোগে কিন্তু এই লক্ষণগুলা প্রকাশ পায়। তাই শুধুমাত্র হচ্ছে এসব লক্ষণ দেখা দিলেই যে এইডস, এটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ? অন্যান্য কারণে এগুলো হতে পারে। এই। আর রোগ নির্ণয় কিভাবে করব? ইলিশা টেস্ট। এটা কি জানেন? মানে রক্তের যে এলিসা টেস্ট এবং এগুলোর মাধ্যমে রোগটা আরকি নির্ণয় করা যায় মূলত। রক্তে CD4 কোষের সংখ্যা দেখা যায়। এরপর হচ্ছে চিকিৎসা। চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে ART সহায়ক চিকিৎসা, যেমন হচ্ছে আ এইডস রোগের নিরাময়ে কোনো ওষুধ তো এখনো আবিষ্কৃত হয় নাই। সেক্ষেত্রে হচ্ছে বর্তমানে যেসব ঔষধ এইডস এর আবিষ্কার হইছে সেগুলো আরকি একটু ডিমান্ডেবল, হ্যাঁ? এই আরকি। আর এটা তো প্রতিরোধ তো বললামই। প্রতিরোধ হচ্ছে এখানে পরিষ্কার শৌচ, সিরিঞ্জ ব্যবহার, নিরাপদ রক্ত গ্রহণ। মা যদি আক্রান্ত হন তবে এটা বাচ্চার জন্মের পর ওষুধ দেওয়া হয়। ওষুধ দেওয়া, হুম? মানে এক কথা হচ্ছে এইডসের তো কোনো চিকিৎসা নেই। এটা যদি আমরা প্রতিরোধ করি, মানে প্রতিরোধে একমাত্র পন্থা যেটাকে বলা হয়, মানে ৭০ থেকে ৮০%
এইডস অনিরাপদ কি যৌন মিলনের মাধ্যমে। তাই এক্ষেত্রে হচ্ছে যৌন মিলনের ক্ষেত্রে শুধুমাত্র একজন বিশ্বস্ত যে যৌন সঙ্গী সেটা নির্বাচন করতে হবে। আর হচ্ছে পতিতালয় গমন, তারপরে সমকামী থেকে বিরত থাকতে হবে অবশ্যই। রক্ত গ্রহণের পূর্বে পরীক্ষা করে নিতে হবে। অর্থাৎ আমরা যখন রক্ত কারো থেকে নিই কোনো প্রয়োজনে, অ্যাক্সিডেন্ট হোক, অন্য কারণে হোক, সেটা আগে কি পরীক্ষা করে নিতে হবে। এবার শল্য চিকিৎসার জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। ঠিক আছে? এই সর্বোপরি ধূমপান এগুলো আরকি নিয়ন্ত্রণ রাখতে হবে। এরপরে যেটা আছে ডাইসেন্ট্রি। এটা কি লাস্ট? না এখনো কটা আছে? এখনো ২ টা আছে। শেষের দিকে চলে আসছি আমরা। সরি, ডাইজেন্টারি না ডিসেন্ট্রি? যাই হোক, এটাকে বলা হয় আমাশয়। আমাশয় না? হ্যাঁ, আমাশয়, ডিসেন্ট্রি। এক কথা হচ্ছে রোগ জীবাণু। আমাশয় বা ডাইজেন্টারি বলতে হয় অ্যামিবা বা এককোষী পরজীবী বা প্যারাসাইট বা সিগেলা, হ্যাঁ? সিগেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া বা মানবদেহের এটা পরিপাকতন্ত্র আছে। এটা বাসা বেঁধে বা ইনফেকশন করে ওইখানে আরকি। ওখানে শ্লেষ্মাযুক্ত রক্ত দেওয়া হয়। যেমন ইভেন সিগেলা, অ্যামিবা হচ্ছে অ্যান্টিমিয়া হিস্টোলাইকা। এটার মূল লক্ষণ হচ্ছে অ্যামিবিক যেটা আছে, রোগীর বারবার পাতলা পায়খানা হবে, হুম? পায়খানার সঙ্গে মিউকাস বা বেশি থাকবে, রক্ত কম হয়, ডান দিকে তলপেটে ব্যথা হয় লক্ষণে, হ্যাঁ? এই যে পায়খানা ঝরঝর হবে, মিউকাস হবে, জ্বর হবে, পেট ব্যথা হবে, বমি হবে, এই। তারপর হচ্ছে হঠাৎ করে ঘন, ঘন পাতলা পায়খানা তো বললামই। এই তারপরে রোগীর দেহ কি হবে? দুর্বল হয়ে পড়বে, হ্যাঁ? ডিহাইড্রেশন মানে পানির অভাব দেখা যাবে। আ এই আর কি থাকতে পারে? যেমন হচ্ছে রোগীর দেহ দুর্বল, শিশু ও বাচ্চাদের ক্ষেত্রে এটা আটকে মারাত্মক আকার ধারণ করে আরকি। মৃত্যুর কারণও হতে পারে এই আমাশয়টা আরকি। ঠিক আছে? আর এটা কিভাবে রোগ নির্ণয় করবে? পায়খানা বা মাইক্রোস্কোপ পরীক্ষার মাধ্যমে কালচার করে ব্যাকটেরিয়া শনাক্ত। এটার আরেকটা রোগ পড়ছি না আমরা কোন সময় জানি কলেরা না কোনটা? ওটা কিন্তু সেম হয়ে যায় আরকি। দেখছেন? এই ওই যেটা হচ্ছে স্যালাইন দিতে হয়। এই রোগ নিয়ন্ত্রণের জন্য পানি শূন্যতার কারণে রোগ নিয়ন্ত্রণ কিভাবে করব? রোগ নির্ণয় আরকি পানি শূন্যতার কারণে মুখে খাবার স্যালাইন প্রয়োগ করতে হবে। হ্যাঁ? তারপর হচ্ছে এই জীবাণুর জন্য বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে, ট্রোসাইক্লিন, এগুলো নালিডক্সিন, হুম? এগুলো আরকি বিভিন্ন দেখা যায়। যেমন কারণ বাংলাদেশে হচ্ছে রোগের রেজিস্ট্যান্ট হওয়ার প্রবণতা অনেক বেশি, যথেষ্ট প্রমাণ রয়েছে। তো এগুলো আরকি মেনে চলতে হবে। বিশেষ করে হচ্ছে যেই আ উম অ্যান্টিবায়োটিক গুলো ওইগুলো আরকি দিতে হবে। এই। আর হচ্ছে এটা কিভাবে প্রতিরোধ করা যায় সেটা হচ্ছে বিশুদ্ধ পানি পান করতে তো হবেই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ঘনবসতিপূর্ণ এলাকাকে এখান থেকে আবাসন খোলামেলা যে জায়গাগুলো ওইগুলো আরকি আ চুজ করতে হবে। এরপর হচ্ছে রোগীর উৎস চিহ্নিত করে বিনষ্ট করতে হবে বাহকের চিকিৎসা এগুলা। খাদ্য গ্রহ খাদ্যদ্রব্য তৈরি এবং প্রক্রিয়াজাত বা স্থানীয় বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক আরকি যে দিকগুলো ওগুলো আরকি সবখানে মেনে নিতে হবে। আর হচ্ছে রোগীকে তো বললামই একটু আগে যেটা হচ্ছে টিকা, অ্যান্টিবায়োটিক যেটা আছে টিকা প্রতিষেধক যে টিকাগুলো আছে ওগুলো দিতে হবে। তো এটাও আরকি মারাত্মক রোগ। তো এগুলা দেখা দিলে আমাদের হচ্ছে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরপরে সর্বশেষ যেটা আছে পোলিও। পোলিও, পোলিও, পোলিও। পোলিও এটা হচ্ছে একটা কি ভাইরাস জনিত এটা হচ্ছে কি ভাইরাস জানেন? ওই যে আমরা পড়ছি না টিটোর বাই টিটো, ভেনিওলা হতে ফ্রান্সে এগুলো এটা কোনো ডিএনএ ভাইরাস না জানি আরএনএ ভাইরাস। যাই হোক, এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। তো এটা হচ্ছে পোলিও একটা ভাইরাসজনিত রোগ। ১৯৫২ সালে এটা করে। হ্যাঁ? ১৯৫২ সালে বর্ডিয়ান পোলিও ভাইরাসের ৩ টা সেরোলজিক্যাল টাইপ শনাক্ত করে। এটা হচ্ছে রোগ সৃষ্টিকারীর নাম হচ্ছে পোলিও ভাইরাস। রোগের লক্ষণ এটা ১ম এ হচ্ছে প্রাথমিক রোগীর জ্বর হয়, হালকা জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা এগুলা দেখা যায়। এরপর হচ্ছে পেট ব্যথা বা বমি এগুলো দেখা যায়। গুরুতর ক্ষেত্রে পেশি দুর্বলতা, অঙ্গ-প্রত্যঙ্গ পঙ্গুত্ব এগুলো দেখা যায়, শ্বাসকষ্ট। তারপর ৩-৪ দিন পর হঠাৎ করে প্রচণ্ড জ্বর, তারপরে তীব্র আক্রমণ, বিকলাঙ্গ হয়ে যেতে পারে। ভালো পোলিও দেখা দিলে আলজি বা গলনালী, শ্বাসনালী এগুলো আরকি অবসন্নতা দেখা যায়। এই তারপর হচ্ছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ক্লিনিক্যাল উপসর্গ, মল বা রক্তে ভাইরাস শনাক্ত। মানে আ রোগ নির্ণয় করতে হবে পোলিও যে ঋতুভিত্তিক রোগ মানে বসন্ত, গ্রীষ্মকালে বেশিরভাগ এগুলো আরকি রোগটা ধরা পড়ে। আর শরৎকালে এটা হ্রাস পায়। সংক্রমণ প্রকৃতিতে এই রোগ আরকি নির্ণয় করা যায়। আর হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট কোনো ওষুধ নাই। সহায়ক চিকিৎসা, পুষ্টি, বিশ্রাম, শ্বাস-পেশি অবস্থান প্রয়োজনে হলে দেওয়া হয়। এই আরকি।
এটা নিয়ন্ত্রণ কিভাবে করবে? ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি, ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন, হাত ধোয়া, স্বাস্থ্যবিধি। আর হচ্ছে রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, অন্য সংস্পর্শ থেকে রোগীর সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। এক কথা হচ্ছে পোলিও যে রোগাক্রান্ত ব্যক্তির জন্য ভাইরাস বিরোধী কোনো প্রতিষেধক টিকা এই পর্যন্ত আবিষ্কৃত হয় না বা নাই। তবে আক্রান্ত ব্যক্তি নিয়মিত চিকিৎসা করলে সুস্থ হওয়ার সম্ভাবনা এটা বেশি। তো এই ছিল হচ্ছে আমাদের মূল কথা হচ্ছে আলোচনা। আর বাকি জায়গায় একটা আছে সেটা হচ্ছে আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমরা নিয়ে আসবো এই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি রোগের যেই প্যাথোজেন আছে, লক্ষণ আছে, তারপরে কি নিয়ন্ত্রণ, রোগ কিভাবে নির্ণয় করতে হবে, প্রতিরোধ, এটা হচ্ছে আমাদের এক ভিডিওতে মোটামুটি আমি কমপ্লিট করার চেষ্টা করছি। একটা বাকি আছে, ওটা মোটামুটি আপনারা পড়ে নিবেন এক কথায়। তো আমি সর্বশেষ আমি পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে মোহাম্মদ রায়হান রনি। আমি এখন ঢাকা কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করতেছি। আমিও জানি কিছুদিন পরে হচ্ছে ন্যাশনালের পরীক্ষা, তারপর হচ্ছে আমাদেরও পরীক্ষার ডেট দিয়ে দিবে হয়তো আজকে ১৯ তারিখ দিয়ে দিবে একেবারে ফাইনাল ডিসিশন। তো আমি মনে করি হচ্ছে সামনে যারা পরীক্ষা দিবেন তারা হচ্ছে পড়াগুলো হচ্ছে ভালো করে পড়বেন। আর আমি হচ্ছে চেষ্টা করতেছি যতটুকুর ভিতরে আমি শিখছি, যতটুকু শিখছি স্যারদের থেকে, ম্যাডামদের থেকে কলেজে, ততটুকুই আমি চেষ্টা করতেছি যে এখানে উপস্থাপনা করার। জানি না কতটুকু করতেছি। তো হচ্ছে আপনার যদি ক্লাসটাও যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনার যে ফ্রেন্ডটা ধরেন অনার্স লাইফ তো অনেকে হচ্ছে সবগুলা পড়া কমপ্লিট করতে পারে না। পরীক্ষার আগে কোনটা পড়বে, কোনটা কি না পড়বে সেটা আরকি দ্বিধাদ্বন্দ্বে ভুগে যায়। এজন্য আরকি আপনার ফ্রেন্ড থেকে এই ক্লাসটা দিয়ে দিবেন যাতে হচ্ছে সেও ভালো করে করতে পারে আরকি। আর আমার ক্লাস ডিউরেশন কিন্তু ৪০ মিনিট থেকে ১ ঘন্টা ৩০ মিনিট এরকম হয় আরকি। ১ ঘন্টার উপরে একটা ক্লাসও নাই মনে হয় এ পর্যন্ত। সব শর্ট এ নিয়েছি যাতে হচ্ছে আমাদের যে টাইমটা ওটা ইফেক্টিভলি কাজে লাগানো যায়। আর ক্লাসটা হচ্ছে যে সময় করবেন ওই সময় হচ্ছে পড়াটা পড়ে ফেলবেন। যার কারণে হচ্ছে ইজি হবে। আর এখানে যে পিডিএফটা আছে, পিডিএফটা যদি আমাকে নক দেন আমি হচ্ছে দিয়ে দেব। কারণ হচ্ছে আমার এগুলা এক করা আছে তো এখানে হচ্ছে ইয়াতে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেলে গেলে তারপর হচ্ছে নিচে আমাদের যে আইডি আছে বা পেজ আছে ওটার লিঙ্ক, গ্রুপের লিঙ্ক আছে। ওইখানে হচ্ছে ক্লিক করলে সরাসরি আপনি হচ্ছে ওইখানে চলে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে আপনাদের যে সমস্যাগুলা ওইগুলো হচ্ছে কমেন্টে লিখবেন। কারণ আমি তো লাইভ ক্লাস নিই না। তো রেকর্ডিং ক্লাস করে তারপর আপলোড দেই। আমি আরকি যে আমার যদি আমারও ভুল হতে পারে, ওইগুলো হচ্ছে আপনারা হচ্ছে আমাকে কমেন্টে লিখে দিবেন। ঠিক আছে? কমেন্টে লিখলে মোটামুটি আমিও এখনো শিখতেছি, জানতেছি। ওইগুলো আপনাদের থেকে অনেক কিছুই শিখবো। তো এগুলো হচ্ছে কমেন্টে লিখলে আমি আরকি আরো ভালো করে বিস্তারিত জানতে পারবো। তো সবাইকে ধন্যবাদ অসংখ্য। আসসালামু আলাইকুম।